আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তেলের মজুদ থাকার কথা বলা হলেও পাম্পে লাইন বাড়ছেই, বিভিন্ন জেলায় ফুয়েল কার্ড বিতরণ। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম, শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন ক্লাস হবে অনলাইনে। হামে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ পুষ্টিহীনতা, মত চিকিৎসকের, টিকা দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মধ্যপ্রাচ্যে গোলা বারুদের যুদ্ধ, আর বাংলাদেশে চলছে জ্বালানি তেলের লড়াই। ফিলিং স্টেশনের লম্বা সারিতে দীর্ঘ অপেক্ষার পর মিলছে তেল, আবার অনেক সময় তেলের খোঁজে রাজধানীর এক এলাকার মানুষ ছুটছেন অন্য এলাকায়। গত 1 মাস ধরেই দেশের ফিলিং স্টেশনগুলোতে অনেকটা একই রকম চিত্র। জ্বালানি তেলের জন্য যানবাহনের চালকদের দীর্ঘ সারি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকেই পাম্পগুলো তেল দিতে হিমশিম খাচ্ছে। মঙ্গলবারও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন হাজার হাজার গ্রাহক। তেজগাঁও, বাড্ডা, গুলশান ও রমনা এলাকার অনেক তেলের পাম্প বন্ধ। অন্যগুলোর মধ্যে কয়েকটি অকটেন ও পেট্রোল ফুরিয়ে গেছে বলে চালকদের ফিরিয়ে দেয়। ওইদিকের যে পাম্পগুলো ওইগুলো যদি খোলা থাকতো তাহলে কিন্তু আজকে আমাদের এখানে আসতে হয় না। গভর্নমেন্টের উচিত ওই পাম্পগুলোকে বন্ধ করে দেওয়া, যেগুলো এখন তেল দিচ্ছে না। আমি উত্তরাতে কয়েকটা পেট্রোল পাম্পে গেছি, আমি তেল দেখি এখানে নাই, এই জন্য এদিকে আসছে দেখি এখানে তেল দিচ্ছে। হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশন তেল বিক্রি অব্যাহত রেখেছে। সংশ্লিষ্টরা জানান, তেল পাওয়া সাপেক্ষে তারা গ্রাহকদের দিতে পারেন। এখানে আসলে এখানে নাকি পাওয়া যায়, ও দীর্ঘ লাইন সময় দিয়েও পরে পাওয়া যাবে, আর অন্যখানে যদি না পাই। 2 ঘন্টা দাঁড়ানোর পরে আমি তেল পাই নাই, তো এটুকু ট্রাস্ট আছে এখানে তেল পাবো, সেই হিসাবে আর কি সকাল থেকে আসা। আগে হয়তো অনেক কিছু মোটরস, বিশেষ মোটরসাইকেল 200-300 টাকা নিত, আর গাড়ির লোক এরকম দিত। এখন সবাই লেভেলে লোড করে দেওয়া যায়, ফুল লোড করে দেওয়ার জন্য। এই জন্য চাহিদার বাইরে গেছে জনগণের, মানে হাই হতাশ, পাবে কি পাবে না, এই জন্য সবাই চাচ্ছে যে আমরা তেলটা ফুল করে নেব। সরকার অবশ্য বলে আসছে, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, 31 মার্চ পর্যন্ত তেলের মোট মজুত রয়েছে 1,92,919 টন। এর মধ্যে ডিজেল 1,28,939 টন, অকটেন 7,940 টন, পেট্রোল 11,431 টন এবং জেট ফুয়েল আছে 44,609 টন। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কালোবাজারি রুখতে বিভিন্ন জেলায় শুরু হয়েছে ফুয়েল কার্ড বিতরণ। এই কার্ডের মাধ্যমে একজন চালক সপ্তাহে 2 দিনে 500 টাকা করে মোট 1000 টাকার তেল ক্রয় করতে পারবেন। নো ফুয়েল কার্ড, নো পেট্রোল অকটেন নীতি গ্রহণ করেছে ঠাকুরগাঁ, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলা প্রশাসন। জ্বালানি সংকট সামাল দিতে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে ফুয়েল কার্ড। 30 মার্চ থেকে শুরু হওয়া এই কার্ড বিতরণ চলবে 1 এপ্রিল পর্যন্ত, আর 5 এপ্রিল থেকে কার্ডের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু হবে। যাদের মোটরসাইকেলের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স আছে তারা কেবল এই কার্ড পাবে। একটু আপডেট কার্ডে যদি সিস্টেম করতে পারতো তাহলে খুব ভালো হতো। ফুয়েল কার্ড করলে শৃঙ্খলা ফিরে আসবে অনেকটা, এটা আশা করি, আমরা প্রত্যাশা রাখি। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের তথ্য মতে প্রাথমিকভাবে 20,000-এর বেশি জ্বালানি কার্ড প্রস্তুত করা হয়েছে, তবে চাহিদার ওপর নির্ভর করে কার্ডের পরিমাণ বাড়ানো হবে। যাকে দেওয়া হচ্ছে তার স্বাক্ষর নেওয়া হচ্ছে এবং ল্যাপটপে সেখানেও এন্ট্রি দেওয়া হচ্ছে। জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির নিবন্ধনের ফটোকপি ও পাসপোর্ট আকারের ছবি জমা দিলে বিনামূল্যে একটি ফুয়েল কার্ড দিচ্ছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। দ্বিতীয় দিনের মতো ফুয়েল কার্ড নিতে ভোর থেকে উপজেলা পরিষদে গিয়ে লাইনে দাঁড়ান অনেকে। 1 এপ্রিল থেকে চুয়াডাঙ্গার 22টি পাম্পে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কার্ডধারীদের কাছে তেল বিক্রি করা হবে, তবে কৃষকদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল রাখা হয়েছে। এর জন্য 2 দিন সিরিয়াল দিয়ে আমরা রয়েছি এখানে, এবার সিরিয়ালের পরে যাব তেল নিতে, তেলের ওখানে সিরিয়াল। সকাল 8টার সময় এসে প্রায় সামনে 500 লোক ছিল, কিন্তু কিছু মানুষ অনিয়মভাবে লাইন ভঙ্গ করে মেরে নিয়ে চলে যাচ্ছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল থেকে ভিড় করেন সদর উপজেলা ও পৌরসভার পেট্রোল অকটেন ব্যবহারকারীরা। ফুয়েল কার্ড দেয়া হচ্ছে সিরাজগঞ্জের সব উপজেলায়। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।
দেশে জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট নেই। জ্বালানি মজুদ আছে 1,93,000 টন। তাই এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এদিকে শিক্ষা মন্ত্রণালয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জ্বালানি তেলের হাহাকার দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে সুযোগ সন্ধানীরা যুদ্ধের কারণে অমূল্য হয়ে ওঠা এই পণ্য মজুদে অসাধু পন্থা অবলম্বন করছে। এছাড়াও মজুদের সংকট তো রয়েছেই। এমন বাস্তবতায় দেশব্যাপী অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে, এখনো জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট নেই। ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি এবং পারচেজ কমিটিতে আমাদের বেশ কিছু প্রস্তাব আমরা পাঠিয়েছি। সেগুলো অনুমোদন হলে আমরা হয়তো যে উৎস থেকে পাওয়ার কথা সেগুলো পেয়ে যাব। আশা করছি ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তিনি জানান, এপ্রিল মাসেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে। অনেক দূর ভবিষ্যৎ তো আসলে আমি দেখি না, আমরা তো মানুষ, খুব বেশি দূর ভবিষ্যৎ আমরা দেখি না। ফলে আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। এদিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জ্বালানি তেলের পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশে জ্বালানি মজুদ রয়েছে 1,93,000 টন। ফলে এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম বাড়ছে না। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা প্রতিদিন বাড়ছে। চিকিৎসকরা বলছেন, যেসব শিশুর পুষ্টির ঘাটতি রয়েছে তাদের ঝুঁকি বেশি। উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সময় মতো টিকা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 1 থেকে 5 বছর বয়সীদের জনসমাগমের বাইরে রাখার কথা বলছেন তারা। হাম নিয়ে আলোচনা এখন সর্বত্র। হামে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছে 22 শিশু। কেন এই সংক্রমণ ছড়ালো, কোন কোন জেলায় বেশি, কি বা এর প্রতিকার, এসব বিষয় জানতে আমরা কথা বলেছি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে। জ্বর দিয়ে শুরু হয়, দ্বিতীয় হচ্ছে যে তার চোখে মনে হচ্ছে যে কনজাংটিভাইটিসের মতো, চোখ উঠার মতো, কিন্তু অত পিছুটি হয় না, কিন্তু চোখটা লালচে একটা কনজাংটিভাইটিস। নাক দিয়ে পানি পড়া, এটাকে আমরা বলি করিজা। হালকা কাশি, এর পরে কিন্তু র্যাশ হয়। চিকিৎসকরা জানান, হামে আক্রান্ত হয়ে যেসব শিশু মারা যাচ্ছে তাদের নিউমোনিয়া সহ নানা জটিলতা থাকছে। অতিরিক্ত সংক্রমণের কারণ হিসেবে তারা বলেন, এ ধরনের রোগীকে আলাদা করে রাখার নিয়ম থাকলেও সবসময় তা সম্ভব হচ্ছে না। কমপ্লিকেশন বা জটিলতা হচ্ছে নিউমোনিয়া, 2 নাম্বার কথা হচ্ছে ডায়রিয়া, 3 নাম্বার কথা হচ্ছে এনকেফালাইটিস, বলে ব্রেনে চলে যায়। কিন্তু ইমিডিয়েট যে মৃত্যু হচ্ছে তার বেশিরভাগ কারণই হচ্ছে আমাদের এই নিউমোনিয়া। হামে আক্রান্ত শিশুকে নিয়ে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যে আমরা যদি দেখি হামের সাথে ডায়রিয়া হচ্ছে অথবা খুব বেশি বমি করলে বা একটু খিঁচুনি হলো, তখন আমরা ভাববো যে ব্রেনে কোনো ইনফেকশন হয়েছে বা ব্রেনে ঝিল্লিতে ইনফেকশন হয়েছে, তখন অবশ্যই হসপিটালাইজ করতে হবে এবং তখনই নিয়ারেস্ট ডক্টরের কাছে আপনার যেতে হবে। চিকিৎসাটা বেশিরভাগই সাপোর্টিভ, জ্বরটা কমানোর একটা ব্যবস্থা করতে হবে। অসুস্থ হইলেই ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, মানে সেখানে সে পর্যাপ্ত সে শরীরে তার খাদ্য এবং পুষ্টি যদি না যায় তাহলে সে খাদ্য পুষ্টি দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি রোগ অন্য কোনো সিমটম নাও থাকে তাহলে এই 2টা জিনিস আমাদেরকে এনশিওর করতে হবে। থার্ড হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সাপ্লিমেন্ট দিতে হবে। হামের সংক্রমণ প্রতিরোধের জন্য 9 থেকে 15 মাস বয়সী সকল শিশুকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় 2টি এমআর ডোজের টিকা দেওয়া হচ্ছে। তবে গত বছর অনুষ্ঠিত হয়নি বিশেষ ক্যাম্পেইন, ফলে এই সমস্যার সৃষ্টি। টিকার যে ঘাটতি, আসলে এটা অবশ্যম্ভাবী হয়ে গেছে যে এরকম হামের সংক্রমণ ঘটবে। যাদের বয়স 9 মাসের কম, অর্থাৎ যারা এখনও হামের টিকার যোগ্য না, তারা পুরোটাই ঝুঁকিপূর্ণ। হামের প্রকোপ ঠেকাতে টিকার জন্য এরই মধ্যে 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দ্রুতই এই প্রতিষেধক আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশেই বাড়ছে হাম রোগের প্রাদুর্ভাব। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শিগগিরই টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে মঙ্গলবার এক শিশুর মৃত্যু হয়। শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়। চিকিৎসকরা লক্ষণ দেখে হামের চিকিৎসা শুরু করেন, কিন্তু টেস্টের রিপোর্ট পাওয়ার আগেই মারা যায় শিশুটি। নাটোর সদরে 3.5 মাস বয়সী এক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। মঙ্গলবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 27 শিশু ভর্তি হয়েছে। মঙ্গলবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত 3 মাসে হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে 293 শিশু। এর মধ্যে 4 শিশু মারা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসা পরিস্থিতি পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। পরে তিনি জানান, শিগগিরই টিকাদান কার্যক্রম শুরু করা হবে। আমাদের কোল্ড চেইন রেডি আছে। আমরা টিকা পেয়ে গেলে আমরা ইপিআই কর্মসূচি এবং টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু করব এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা আপনাদের সবাইকে নিয়ে এই সাময়িক সংকট আমরা সাহসিকতার সাথে মোকাবেলা করতে পারব। পটুয়াখালীতে প্রতিনিয়ত বেড়েই চলেছে হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 7 জন রোগী। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাম রোগে আক্রান্ত হয়েছে 45 জন। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার উত্থাপিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 শীর্ষক নির্ধারিত আলোচনার জবাবে তিনি একথা বলেন। এদিন সংসদে এনসিপির সমালোচনা করেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। জাতীয় সংসদ অধিবেশনের প্রথম পর্বে মুলতবি প্রস্তাবে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ছাত্র জনতা এই নোটিশকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। ফ্যাক্ট ইস্যু সম্পর্কে আমি আজকে বলে ফেললাম। এখন মঙ্গলবারও জাতীয় সংসদে একই আলোচনা তোলেন বিরোধী দলীয় নেতা। দীর্ঘ আলোচনার পর মাসের পর মাস ইন্টারিম গভর্নমেন্ট যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে দিয়েছিল, তারা সংস্কারের কিছু প্রস্তাব চূড়ান্ত করেছেন এবং এরই আলোকে মাননীয় প্রেসিডেন্ট তিনি একটি আদেশ জারি করেছেন, যে আদেশটি আমি গতদিন সবিস্তারে পড়ে শুনিয়েছি। তার প্রস্তাবের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সংস্কার চায় না বলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। যে আদেশের জন্মই বৈধ হলো না, সেই আদেশ হবে ভয়েড অ্যাব ইনিশিউ লিগ্যাল ল্যাঙ্গুয়েজ, সূচনা থেকেই অবৈধ। এইবার বক্তৃতায় আসি। মাননীয় স্পিকার, এই আদেশটা রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ার কারণে 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হলেও সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল, এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। যারা বিদ্যমান সংবিধান ছুঁড়ে ফেলতে চান তাদের কড়া সমালোচনা করেছেন বিএনপি জোটের শরিক বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আপনাদের কথা আজকে দেশবাসী বিভ্রান্ত যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অফকোর্স উই ওয়ান্ট জুলাই সনদ, আমরা চাই এটা বাস্তবায়ন। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া তো আপনারা ভুল করেছেন। আপনারা কেন সেই সময় ইন্টারিম গভর্নমেন্টে আপনারা সাপোর্ট করেন? বলতেন যে এটা ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক, এটা একটা রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক। এদিন সংসদে জুলাই আন্দোলনকে বিপ্লব নাম দেওয়ার দাবি তোলে বিরোধী দল। এর জবাব দেন আইনমন্ত্রী। 24 জুলাই সনদটাকে আপনারা বড়জোর তুলনা করতে পারেন 90-এর গণ অভ্যুত্থানের 3 জোটের রূপরেখার সাথে। আইনমন্ত্রী বলেন, দেশের সব ধরনের সংস্কার কার্যক্রম সংবিধানের কাঠামোর ভিতরেই পরিচালিত হবে। বিচারপতি রিজাইন করে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে এসএমই ঋণ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজেদেরকে বিচ্ছিন্ন না ভেবে সবাইকে দেশের জনগোষ্ঠীর অংশ মনে করতে হবে। সেই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐক্য যেন বিনষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবছরই সারা দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে নিয়ে ঢাকায় বিশাল সমাবেশ আয়োজন করা হবে। আমরা চেষ্টা করব, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে, যে আপনাদের জন্য একটা আলাদা ফান্ড তৈরি করা যায় কিনা। একটা তো 100 কোটি আছে আলাদা, কিন্তু আপনাদের এই উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়ার জন্য স্বল্প সুদে হোক, বিনা সুদে হোক, অথবা কোনো জামানত ছাড়া এসএমই করতে পারে, কিভাবে করা যায়, আমরা উই ক্যান ডু ইট। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সাথে পরবর্তী শুনানির জন্য 5 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে হত্যাকাণ্ডে প্রধান কুশীলব ছিলেন পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। শাপলা চত্বর হত্যা মামলার মেইন কুশীলব, তার বিরুদ্ধে আমরা অনেক আগে ওয়ারেন্ট ইস্যু করেছিলাম। তাকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, অবশেষে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং সেই মামলায় আজকে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে শাপলা চত্বর মামলার তদন্ত কার্য প্রায় শেষ পর্যায়ে। আমরা খুব আশা করছি যে খুব সহসাই আমাদের তদন্ত কার্য শেষ হবে। আগামী অর্থ বছরের রিটার্ন জমা দেওয়া যাবে সারা বছর। সারচার্জের পরিবর্তে ওয়েলথ ট্যাক্স এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির উপর ইনহেরিটেন্স ট্যাক্স আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার নোয়াব ও অ্যাটকোর সাথে প্রাক বাজেট আলোচনায় এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান। এ সময় নিউজ প্রিন্ট আমদানিতে বিদ্যমান কর সম্পূর্ণ অব্যাহতি এবং অন্যান্য ট্যাক্স কমানোর দাবি জানানো হয়। গেলবারের ধারাবাহিকতায় আসছে 2026-27 অর্থ বছরের বাজেট তৈরির আগে অংশীজনদের মতামত নেয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। খাতভিত্তিক কর ও শুল্ক কাঠামো নিয়ে প্রথম দিনের আলোচনায় অংশ নেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো। সংবাদপত্রের মালিকরা বলেন, বৈশ্বিক অস্থির পরিস্থিতিতে দাম বেড়েছে নিউজ প্রিন্টের। লোকসানের মুখে ওয়েস্ট বোর্ড অনুযায়ী বেতন দিতে হিমশিম খাচ্ছেন তারা। এ অবস্থায় আসছে বাজেটে নিউজ প্রিন্ট আমদানিতে বিদ্যমান 15% কর সম্পূর্ণ অব্যাহতি এবং কর্পোরেট ট্যাক্স সহ অন্যান্য ট্যাক্স কমানোর দাবি জানান তারা। 2026-2027 সালে বাজেটে নিউজ প্রিন্ট আমদানির উপর আরোপিত 15% ভ্যাট সম্পূর্ণভাবে অব্যাহতি প্রদান করা একটি অত্যন্ত যৌক্তিক। এই কর্পোরেট ট্যাক্সটা কোনো হলো গভর্নমেন্টের 10 থেকে 5 আমরা হতে পারি 27.5 তারা 10 থেকে এটা কোন হিসাব। রাজস্ব বোর্ডের প্রাক বাজেট আলোচনায় যন্ত্রপাতি আমদানিতে শুল্ক সুবিধার দাবি জানান অ্যাটকোর নেতৃবৃন্দ। চিন্তাধারা আমাদের চেঞ্জ আনতে হবে। তার মানে আমরা যেহেতু এত জনসংখ্যা, এদেরকে যখনই আপনি ট্যাক্সের আওতায় মিনিমাম ইয়ে দিয়ে যখনই আনবেন আপনার সিস্টেমের মধ্যে, আমার মনে হয় এনবিআর চেয়ারম্যান জানান, কর অব্যাহতি বেশি হওয়ায় রাজস্ব আয় কমছে। আসছে বাজেটে কর হার না বাড়িয়ে করের আওতা বাড়াবে এনবিআর। আগামী বছর আমরা সারা বছর ধরে রিটার্ন দেওয়াটা ওপেন রাখবো। আমাদের যেমন 30শে নভেম্বর রিটার্ন দেওয়ার শেষ তারিখ, এটা নিয়ে একটা যুদ্ধবন্দী একটা অবস্থা তৈরি হয়। আমরা বলছি 4 কোয়ার্টার আমরা ভাগ করব। ফার্স্ট কোয়ার্টারে যারা রিটার্ন দিবে তাদেরকে আমরা ইনসেন্টিভ দেব। এনবিআর জানায়, দেশে ব্যক্তি শ্রেণীর টিআইএন-ধারীর সংখ্যা 1,28 লাখ আর ভ্যাটধারীর সংখ্যা 8 লাখ, যা হওয়া উচিত অন্তত 80 লাখ। ট্যাক্স পেয়ার ঠিক করবে, উনি কি বেশি দিয়ে রিটার্ন দিবেন না উনি কম দিয়ে রিটার্ন দিবেন, না উনি ডিসকাউন্ট। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।
ইরানের ইস্পাহানে একটি বিশাল গোলা বারুদের ডিপোতে 2000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দপ্তর একজন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় বিপুল সংখ্যক পেনিট্রেটর মিউনিশন বা ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসকারী অস্ত্র ব্যবহার করা হয়। অন্যদিকে আরব আমিরাতের আল সালমি বন্দরে ইরানের হামলায় কুয়েতি তেল ট্যাঙ্কারে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ট্যাঙ্কারটিতে প্রায় 20 লাখ ব্যারেল তেল থাকার ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রশাসনের কর্মকর্তাদের বরাতেই এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। হরমুজ প্রণালীতে চলাচল করা জাহাজ থেকে মাশুল আদায় করবে ইরান। এই সিদ্ধান্ত এপ্রিল থেকেই কার্যকর হবে। এর মাধ্যমে বছরে কয়েকশো কোটি ডলার আয়ের পরিকল্পনা করেছে দেশটি। অবশ্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ শত্রু দেশের জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না বলে জানিয়েছে তেহরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় প্রায় 4 সপ্তাহ ধরে জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এক প্রকার বন্ধই রয়েছে। ইরানের অনুমতি ছাড়া পার হতে পারছে না কোনো জাহাজ। তেহরানের হামলার আশঙ্কায় সেখানে আটকে আছে প্রায় 2000 জাহাজ। বৈশ্বিক জ্বালানির শতকরা প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে নেওয়া হয়। সম্প্রতি এই জলপথে চলাচলকারী জাহাজে মাশুল আদায়ের জন্য আইন অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টের একটি কমিটি। এর আওতায় এপ্রিল থেকে বিদেশি জাহাজকে টোল দিতে হবে। ওমানের সহযোগিতায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে দেশটি। তেহরানের দাবি, গুরুত্বপূর্ণ এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ইরান যে পরিমাণ বিপুল অর্থ ব্যয় করে তা পুষিয়ে নিতে বাণিজ্যিক জাহাজ থেকে মাশুল আদায় করা হবে। এছাড়া চাপিয়ে দেয়া যুদ্ধের খরচও এই জলপথ থেকে ওঠানোর চেষ্টা করবে ইরান। তবে এই আইনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ হরমুজ প্রণালীতে চলাচলে বাধা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি ইরানের ওপর নিষেধাজ্ঞা দেয়া অন্যান্য দেশের জাহাজও এ পথ দিয়ে চলাচল করতে পারবে না। হরমুজ প্রণালী অনেকটাই ইরানের নিয়ন্ত্রণে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের পর থেকে এই জলপথে কোনো কোনো জাহাজ থেকে মোটা অঙ্কের অর্থ মাশুল নিয়েছে তেহরান। বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উত্তরে ইরান, দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের অবস্থান। এই পথে জ্বালানির পাশাপাশি অন্যান্য পণ্য আনা নেওয়া করা হয়। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি আইন পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট। এতে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের শাস্তি অনুমোদন করা হয়েছে। তবে এই আইন শুধুমাত্র ফিলিস্তিনিদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার এই আইনের অনুমোদন দেয় ইসরায়েলি পার্লামেন্ট। আইন অনুযায়ী ইসরায়েলি সামরিক আদালতে সন্ত্রাসী হামলা কিংবা প্রাণঘাতী অপরাধে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড হবে স্বাভাবিক শাস্তি। এতে ক্ষমার কোনো বিধান রাখা হয়নি। কিন্তু একই ধরনের অপরাধ কোনো ইসরায়েলি করলে তার ক্ষেত্রে এই সাজা কার্যকর হবে না। ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় অন্তত 70 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 30 জন। স্থানীয় সময় রবিবার ভোরে আটিবনির জদেনি এলাকায় গ্রামাঞ্চলে সশস্ত্র গ্যাংগুলো হামলা শুরু করে এবং সোমবার ভোর পর্যন্ত তাণ্ডব চালায়। হামলার সময় গ্যাং সদস্যরা বাড়িঘরেও আগুন ধরিয়ে দেয়। এই সহিংসতায় প্রায় 6000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অডিও বার্তায় সশস্ত্র গোষ্ঠী গান গ্রিফের নেতা লুকসন এলান এই হামলার দায় স্বীকার করেছেন। বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন 3 পেসার ম্যাট ফিশার, উইল ও'রোর্ক ও ব্লেয়ার টেকনা। অফ স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফটও সাদা বলের দলে ফিরেছেন। আইপিএলে ব্যস্ত থাকায় দলের বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার এই সিরিজে থাকছেন না। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে অংশ নেয় ওয়ানডে ও টি-20 দুই সংস্করণেই নেতৃত্ব দেওয়া হয়েছে টম লাথামকে। আগামী 13 এপ্রিল ঢাকায় আসবে কিউইরা। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে 17 এপ্রিল।
শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। তেলের মজুদ থাকার কথা বলা হলেও পাম্পে লাইন বাড়ছেই, বিভিন্ন জেলায় ফুয়েল কার্ড বিতরণ। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম, শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন ক্লাস হবে অনলাইনে। হামে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ পুষ্টিহীনতা, মত চিকিৎসকের, টিকা দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এ ছিল এখনকার মতন, আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।